পরিজন 20। গ্লাসের সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হলো পরি। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে সায়রের দিকে তাকালো। একটু আগে সে স্বপ্নে দেখছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে সায়রকে টেনে হিস্ট্রে কোথাও নিয়ে যাচ্ছে, তারপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসেই যেই না সায়রের গলায় বসাতে যাবে, ঠিক তখনই ঘুম ভাঙে পড়ে। সে ঘামছে খুব। এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। সায়রের যাতে টেন না পায় তাই সে আবার শুয়ে পড়ল। শক্ত করে সায়রকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনো হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখবো। সে রাতখানা আর ঘুমাতে পারল না পড়ি। সায়রকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল। ভোরবেলাতে ঘুম ভাঙল পরি। ততক্ষণে সায়র উঠে গেছে। পরীকে ঘুমাতে থেকে সে আর ডাকলো না। ফুপুকে ডাকতে মানা করে দিল। পরি ঘুম থেকে উঠে সায়রকে পেল না। সে বুঝলো তার স্বামী নিজ কাজে চলে গেছে। সায়র জানে পরি প্রায় রাতে নির্ঘুমে কাটায়। তার কারণ পরির বিষণ্ণতা। পরি আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার। এজন্য প্রায় দেরিতে ঘুম ভাঙে পরির। ওইদিকে সায়র ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরীকে বেশ ভাবায়। কিন্তু পর মুহূর্তে যখন সায়রের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরি সায়রকে চিঠির কথা জিজ্ঞাসা করতে সে বলে, নূরনগরে ওর একজন বন্ধু আছে, ওর মা অসুস্থ, তাই টাকা চাই চিঠি লিখেছে। সেজন্য সায়রকে টাকা নিয়ে নূরনগর যেতে হবে। পরি বলে সেও যাবে, কিন্তু সায়র রাজি হয় না। তার আড়তে কাজ আছে, তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরি তাতেই রাজি হলো। তারপর কেটে গেল কয়েক মাস। সায়র ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের কাছ থেকে ছুটি পেল না। পরি নিজে অপেক্ষা করে ছুটির জন্য। ঈদ ছাড়া সায়রের বোধহয় আর ছুটি পাবে না। তাই পরি অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এমনি একদিন দুপুরবেলা সায়র দুপুরের খাবার খেয়ে বেরিয়েছে। পরি উঠোনের কোণে বসেছিল। হঠাৎ সে থমকে গেল পরিচিত এক মুখ দেখে। জুমান বলে সে দৌড়ে গেল তার কাছে। খুশি হয়ে বলে, জুমান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছে তোকে দেখে। জুমানের হাবভাব দেখে শরীরের ভালো লাগলো না। কেমন ফ্যাকাশে হয়েছে মুখটা। পরি জিজ্ঞাসা করলে, কী হয়েছে জুমান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে তো? থমথম করে জুমান বলে, বড় আম্মার অসুখ করছে আপা, ডাক্তার কইছে বাঁচবে না, তোমারে নিয়ে যাইতে কইছে, তুমি যাইবে না? পর মুহূর্তে পরি চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুমানের কথাগুলো। তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল। চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সে বলল, কী হয়েছে আম্মার? তুই এসব কী বলিস জুমান? তোমারে দেখতে চাইছে আম্মা। অহো আমার লগে। তুই একা আসছিস? না আব্বা, গাড়ি আর লোক পাঠাইছে। তুমি অহো তাড়াতাড়ি। আমি যাব জুম্মান, কিন্তু উনি আসুক একসাথে যাব। সায়ের ভাই পরে যাইব, তুমি আগে আহো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। মরার আগে তোমারে দেখতে চাই। মায়ের মরার কথা শুনে পাগল প্রায় পড়ি। তাছাড়া রাত ছাড়া সায়ের ফিরবে না। কাকে দিয়ে সায়েরকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরীর। তাই সে খুশি নাকে সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে সে পরীকে জুমানের সাথে যেতে বলে। সায়ের আসলে সে নিজ দায়িত্বে সায়েরকে নূরনগর পাঠিয়ে দিবে। পরী কিছু না ভেবে জুমানের সাথে নূরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরী। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরী যাওয়া অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরী পৌঁছালো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতে কুসুমের মুখোমুখি হলো সে। পরীকে দেখা মাত্র কুসুমের হাতের থালা বাসন ঝমঝমের শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরী আপা, আপনি এইখানে কেন আইছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোলো। কুসুম ওর হাত পা টেনে ধরে বলল, আপনি চলে যান আপা, বাড়িতে এখন কেউ নাই, আপনি পালাই যান তাড়াতাড়ি। পরী অবাক হলো কুসুমের কথা শুনে। বলল, কি যাতা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে এসছি। আম্মা কোথায়? আম্মা আম্মা জোর গলা পরী মালাকে ডাকতে লাগলো। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরী তুই এখানে এসেছিস কেন? তোমার এমন করছো কেন আপা? আমি এসেছি তো, কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমক দিয়ে বলল, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুমান গিয়ে তো আমাকে বললো, তারপর আমি জুমানের সাথেই চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো ওর। সে বলল, তার মানে সাহেব তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকে দেখা গেল। সে পরীর গলার আওয়াজে পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পায়ে তার কাছে গেল। মালা দুই বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলেন, আম্মা আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাছে। সে পরীকে বলল, তুই একা এখান থেকে চলে যা পরী, ওরা আহার আগে
তাড়াতাড়ি যা। পরি আর পাচ্ছে না, সবাই কেন ওকে চলে যেতে বলছে? মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তাহলে জুমান কেন ওকে মিথ্যে বলে আনলো? পরি চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে, কি হয়েছে? আম্মা যখন অসুস্থ, তাহলে জুমান মিথ্যে বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছে কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরির হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস ওসব, আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাড়ি থেকে বাইরে যেতিস সেভাবে চলে যা, বাইরে এখন অনেক পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা, আগে তোমরা আমাকে সব বলো, না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরী। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল পরী। শুধুমাত্র পরী স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালা বাসন সে চলে গেল। মালা আর রূপলী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকট গিয়ে বলল, আমাকে বলুন কি হয়েছে? আম্মা তো অসুস্থ আছে, তাহলে জুমান মিথ্যে বললো কেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে এবং আজ রাতে সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরি নিজ ঘরে চলে গেল। আজ তার সব প্রশ্নের জবাব চাই চাই। তাই সে কড়া গড়ায় বলল, আমি কোথাও যাব না, আমাকে বলুন কি হয়েছে। আফতাব এগিয়ে গেল মালার দিকে, এক হাতে গলা চেপে ধরে মালাকে বলে, মেয়েকে থামা। শেষ সময়ে ওর এত কথা সহ্য হচ্ছে না। পরি বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এ কোন রূপ দেখছে আফতাব? রূপলি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতেছে। মালার শ্বাস আটকে আসছে। পরি এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকে দূরে সরে গেল আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলল, আম্মা আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ল। পরি আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আম্মার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরির সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্তর ত্যাগ করলেন। আফতাব যেতে রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবন এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কী বা হতো আম্মা? রূপালী কাঁদছে, পরি দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে। এই তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে, তুই না প্রশ্ন করছিলি কী হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বললাম। পরীর চাহনি রূপালীর চোখের পানি মুছল। তারপর বলল, যে সুখান পাগলকে চিনিস? সে আর কেউ নয়, সে হচ্ছে রাখাল। পরি আমাদের সোনা আপার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরি। রূপালীর কথা শুনে সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। সোনা আপা রাখালের সাথে পালাতে পারেনি আর না পেরেছে সংসার করতে। সোনা আপা তো রাস্তার ধারে কদম গাছের নিচে ঘুমিয়ে আছে পরি। আপার রাখালকে ওরা এখনও পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়ের ভালোবাসা আর তার মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলছে পরি। ওর জানা মতে সোনালি রাখালের সাথে দূর অজানায় চলে গেছে। কিন্তু সোনালির গল্পটা যে এখনও নুরনগরেই রয়ে গেছে আজ জানতে পারল পরি। বারবার ওর চোখের সামনে সোনালির মুখটা ভেসে উঠল। পরি সবচাইতে বেশি ভালোবাসছিল সোনালিকে, তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরির বুকে। সে অস্ফুট স্বরে বলে উঠল, ওই কবরটা সোনা আপার আর সুখানেই রাখাল। রূপালী পরীর কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরল। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরল। তবে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সন্ধ্যা নেমেছে অতক্ষণে। তখনই অন্দরে 6-7 জনের মতো পুরুষ প্রবেশ করলো। তাদের মধ্যে আফতাব আকির আছে। আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে দড়িয়ে দিল। চিৎকার করে বলে, দোহাই লাগে আপনার, আমার পরীকে ছাইড়ে দেন। ও আপনার কোনো ক্ষতি করবে না। ওরে আমি সাহেরের কাছে পাঠাই দিব। ও কোনোদিন এই গ্রামে আসবে না। তোর মেয়েকে ছেড়ে দেই আর ও আমাদেরকে শেষ করুক। আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করলো পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতবিম্বল হয়ে সব দেখতে লাগলো। ওর পিতা ওকে মারার জন্য লোক এনেছে, কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করলো। রূপালীর বাবার কাছে পা ধরে মাপ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালার থেকে পরীকে ছাড়িয়ে নিল। তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখছে, আরেকবার রূপালী ও আফতাবকে। লোকটা টেনে তুললো পরীকে। পরী এবার বাধা দিয়ে বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলল, কাঁদবেন না আম্মা, জানি না কোন কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে। আজ তো সব উত্তর আমি পেয়ে যাব। আমি আসি। যাওয়ার আগে পরী রূপালীকে ওর নেকাপটা নামিয়ে দিতে বলল। রূপালী তাই করলো। জড়িয়ে ধরে পরীকে লোকগুলো সময় না করে পরীকে নিয়ে গাড়ি তুলে। গাড়ি থেকে নামার পর পরী বুঝতে পারে ওকে ওদের বাগান বাড়িতে, বড় বড় প্রাচীর দেওয়া চারপাশে, বাইরে কড়া পাহারা, ভেতরে সাধারণ কারো ঢোকা নিষেধ। পরি এও বুঝতে পারলো সে আজ এই বাড়ির ভেতর থেকে জীবিত ফেরা অসম্ভব। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে। তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরি চারদিকে চোখ বুলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছু নেই। নিশ্চুপ রইল পরি।
লাঠির ঠকঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরি। নওশাদকে সামনে দেখে অবাক হলো না। সবচাইতে অবাক হওয়ার কথা হলো ওর বাবা ওকে মারতে চায়, সেখানে নওশাদ কি। নওশাদ চেয়ারে টেনে পরির মুখোমুখি বসলো, হাতের লাঠিটা মেঝেতে রাখলো। তারপর পরির দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনও দেখছি মুখটা ঢেকে রাখছো। রূপটা কি শুধু শায়ের দেখবে? আমি তো অপেক্ষা করছি, আমাকে একটু দেখাবে না? না থাক, একটু পরে আমি এমনিতেই দেখতে পাবো। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরি চুপ থাকতে থেকে নওশাদ বলল, সাহসী পরি, আজকে চুপ কেন? খুন করবে না? সুশীলকে তো এক নিমেষে শেষ করে দিল। সাহস আছে তোমার? কিন্তু তোমার বড় বোন সোনালি কি খুনি শাস্তি দিবে না? শুধু সোনালির খুনি কেন, পালক আর বিন্দুর খুনি শাস্তি দিবে না? পরি সোজা হয়ে বলে পালক? ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি? ঘাড় কাঁপিয়ে হাসে নওশাদ। তুমি বোকা পড়ি, কিছুই দেখছি জানো না। ঠিক আছে, আমি সব বলছি। অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা বলি, আগে আসি বিন্দুর কথা। বিন্দুর মৃত্যুর রহস্য কিছু তো তোমার জানা? পরি বসা থেকে গর্জে উঠে বলো, কারা মেরেছে বিন্দুকে? কারা নয়, কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যে কথা। সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসতো, সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নওশাদ আরও হাসতে লাগলো, যেন কোনো কৌতুক করছে পরি। হাসি থামিয়ে বলে, ও আচ্ছা, সম্পন্ন আত্মহত্যা করেছে বুঝি? পরে সামনে দিয়ে কেউ একজন ঢুকলো ঘরটাতে। হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখলো। তারপর কতগুলো বড় বড় ছুরি বের করলো। পরে ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগলো। কালো মুখোশধারী লোকটা ঠিক পরীর স্বপ্নের মতো। অস্ত্রগুলো ও সেরকম লাগছে পরীর, কিন্তু শায়েরের জায়গায় পরী নিজে বসা। হঠাৎ শায়েরের কথা ভীষণ মনে পড়লো পরীর। আজ যদি সে মারা যায়, তাহলে শায়ের বাঁচবে কীভাবে? সেও কি পাগল হয়ে যাবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়েরের। ভাবতে অস্থিরতা কাজ করছে পরীর ভিতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়েরকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা, আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবার পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ বন্ধ করে ফেললি। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসে পরীকে চোখ বন্ধ থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পড়ি? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারবো না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলবো, ব্যাস, বেশি কষ্ট হবে না তোমার। কবিরকে থামিয়ে নওশাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব জানতে দাও। মরার আগে সব জানা পরীর দরকার। নওশাদ পরীর দিকে তাকে হাসলো। আমি যেন কি বলছিলাম, হ্যাঁ সম্পান। না থাক, শুরুর থেকেই করি তাহলে। লম্বা শ্বাস নিল নওশাদ, তারপর বলতে শুরু করলো, শুরু হোক ফুল মালাকে নিয়ে, মানে তোমার মা, তোমার কাকা, তোমার মায়ের সাথে আদৌ কী করছে তা আমার জানা নেই। তবে এটা জানি যে সে মোটেও ভালো কাজ করেনি। আসলে বলো তো কি, নারীর সৌন্দর্য সব থেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকৃষ্ট করে নারীকে। দুটো এক হলো। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলেন। ভোলা ভালা মেয়েটাকে যেভাবে ঘোরাতো ঠিক সেভাবে ঘুরতো। তোমার মায়ের এই সৌন্দর্য কাল হয়ে দাঁড়ালো। সেই কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে, তোমার মা ঠিক নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালী ভাবির চোখে না পড়লেও সোনালির চোখে ঠিক ধরা পড়তো। তখন তোমরা ছোট ছিলে বিধায় কিছুই বুঝতো না, তবে সোনালি বুঝতো। তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকা অনেকবার মারার চেষ্টা করেছিল। আর তোমার বাবা সব যেন এর কোনো প্রতিবাদ করতে পারতো না, কেননা তারা দুজনে মরণ নেশায় আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো, এখন আসি সোনালির কথায়। কোমল মেয়েটার মৃত্যু যে ভয়ানক ছিল পরি। নওশাদকে এবার কবির থামিয়ে দিলে বলল, সে হেসে বলল, আমার সোনালির গল্পটা আমি বলি, তুই থাম। চমকালো পরি। আমার সোনালি বলতে কি বোঝাতে চাইছে? কবির তা বোঝার চেষ্টা করলো, কিন্তু সে বুঝতে পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরি, এত ভাবছো কেন? আমি তো সব বলছি। আমার সোনালি বলছি কেন জানো? কারণ সোনালির সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালির জন্য খুব কষ্ট হচ্ছিল এই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরি। বলল, আসল রূপটা যখন প্রকাশে এনেই ফেলছ, তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলেন। ঠিক বলছো, তবে কি বলো তো, সোনালিটা বড্ড বোকা, তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরি? রাখালকে ইচ্ছে মতো মারলো তোমার বাবার গোলামরা, সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে কেড়ে নিল, তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দেয়? সোনালিকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছে সেদিন। আমি আর নওশাদ হাত চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালিকে কবর দেওয়ার। রাখালকে জীবিত
রাস্তার ধারে কদম গাছের সাথে বেঁধে রাখি। ওর তখন জ্ঞান ছিল না। তবে মরার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনে হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দিতে, তাহলে সে অনেক দূরে চলে যাবে, কখনো সোনালী ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরি, সোনালী অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকে সোনালী বেশি সুন্দর ছিল। এমন সৌন্দর্যে ডুব না দিলে কী হয় বলো তো? মরে যাওয়ার পর সোনালী যেন আরও আবেদনময়ী হয়েছিল। তাই আর লোভ সামলাতে পারলাম না, নিজের ইচ্ছে মিটিয়ে নিলাম সোনালীর থেকে, তাও রাখালের সামনে। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারে না, বেচারা রাখাল। তবে নাওশাদ, ও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসলো তাকে না পাওয়ার বেদনে সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার ওপারে রেখে এলাম, যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়েছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় ছিল না, জঙ্গল ভরে গেছে পুরো মুখে। কবির আর নাওশাদ হাঁটছে, পরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ঠোঁট কামড়াতে রাগ দমন করার চেষ্টা করলো। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এক্ষুনি দুটোকে শেষ করতো। পরক্ষণে মনে হলো ওর পা দুটো তো খোলাই আছে, তাই সর্বশক্তি দিয়ে নাওশাদের বুক বরাবর লাথি মারতে চেয়ার থেকে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতে কবির পরীর পা দুটো ধরে ফেলল এবং দড়ি দিয়ে পরীর পা দুটো বেঁধে ফেলল। নাওশাদকে টেনে তুলে আবারও চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটা মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এসেছিস? ভয়ে তার হাত পা বেঁধে রেখেছিস? সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পড়ি, জোরে জোরে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে ওর। খুনের নেশা ধরে গেছে ওর। নাওশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে, ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দেই। আমাদের জন্য বিপজ্জনক বলে জমিদার ওকে মারতে বলছে। একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নাওশাদের বেড়ে গেল, কিন্তু কবির ওকে থামিয়ে বলল, তুই থাম, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির অদূরস্বরে বলে, না বাঘিনী, সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, নাহলে যে আক্রমণাত্মক হয়ে করে বসে। তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরি। ওর ভাঙাচোরা ঘৃণা। আজকে যদি পরি কোনোভাবে বেঁচে ফেরে তাহলে একটাকেও ছাড়বে না। নিজের জীবন যায় যাক, অন্তত দু চারটাকে শেষ করে শান্তি পাবে। কিন্তু এখান থেকে বাঁচবে কীভাবে পরি? মনে মনে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যেন এই শয়তানদের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রেখে। কবি নিজের চেয়ারটাতে বসলো, পরীর দিকে তাকিয়ে বলল, এইটুকুতে উত্তেজিত হলে চলবে নাকি? আরও অনেক কিছু শোনা বাকি আছে। রূপালীর কথা তো এখনও বললাম না। কবি নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে এগিয়ে বসে। তারপর বলি, রূপালীর জন্য তো তুমি সলিলকে মেরেছিলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সলিলের হাতে রূপালীকে তোমার কাকাই তুলে দিয়েছিল। তিনি চিঠি পাঠিয়েছিলেন রূপালীর কাছে। তিনি খুব ভালো করেই রূপালী আর সিরাজের সম্পর্কের কথা জানতেন, তাই সলিলের সাথে চুক্তি করে তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমার সলিলের লাশটা গায়েব করেছিলে। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার দুই মা ও কাজের লোকেরা আমাদের চিনত, কিন্তু তোমরা তিন বোন চিনত না আমাদেরকে। তোমার কাকা আখিরের হাতে আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনে তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেল। তোমার জহুরির নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে পরিকল্পনা করলে, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলে। সেজন্য এখন তোমাকে বাঁচিয়ে রাখা আর যাবে না, মরতে তোমাকে হবে। সাপকে যতই দুধ কলা খাওয়া না কেন, সে ছোবল দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে যে যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা করেছে। আর বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন। এবার নাওশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমাদের প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নাওশাদ হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলিয়ে উঠে পড়ি। হাত পা ছোটাছুটি করে বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখে তাকে সব সত্যি পড়ি। তুমি হয়তো জানো না ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক, শুরুর থেকে বলি, নাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলো তো। বন্যার সময় আমাদের বাড়ি চুরি করতে এসেছিল। পরীকে বাকিটা বলতে না দিয়ে নাওশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুধু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানে তুমি বোকার পরিচয় দিচ্ছিল। কানাই সেদিন চুরি করতে
না, তোমাকে খুন করার জন্য গিয়েছিলে। তোমার বাবা ওকে পাঠিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে ফেললে এবং তোমার বাবার বিচারে নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাজালে। আহ, কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পড়ি। এবার আসি সম্পান মাঝির কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীদের সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ও পড়ি, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নওশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে সাহেরের হাতে তুলে দেওয়া হয়েছে কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু সাহের তো ভীষণ দূরত্ব, সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল। বিষণ্ণতা ভরে উঠছে পরীর কোমল মনে। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কতভাবে সে আজ ভাঙবে? সায়েরও শেষমেশ এর সাথে যুক্ত। পরী বিশ্বাস করতে চাইছে না পরীর মন। যাকে এতটা ভালোবাসতো এবং যার থেকে এত ভালোবাসা পেল, সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করেছে। পরক্ষণে পরীর মনে হলো, শায়ের ওকে সত্যি ভালোবেসেছে তো, নাকি ওটাও ওর অভিনয়। শায়েরের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করা ওর পক্ষে সম্ভব নয়। একসময় সে সাহসী ছিল, কিন্তু ওই পুরুষটার জন্য সে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণ হয়েছিল। সে ভালোবাসার কাছে যে পরী আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে শায়েরের নামটা থাকা কি জরুরি ছিল? এই নামটা বাদ দিলে কি খুব ক্ষতি হতো? কোন যুদ্ধে তো হতো না, পৃথিবী ধ্বংস হতো না। সবশেষে কেন এই নামটা নিল না নওশাদ? সব ভাবনার চোখে পানি ফেলছে পরী। মনে আছে, ওরা মারার আগেই পরী দম বন্ধ হয়ে মরে যাবে। এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবার কাঁদতে দেখে নওশাদ আর কবির কোনো কথা বলে না, চুপ থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে সব জানতে চাই। নওশাদ আফসোস সুরে বলে, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালোবাসো তুমি সায়েরকে, কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো করেনি। আমি সব জানতে চাই, তারপর কি হয়েছিল। সব কিছুতে সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে সায়েরের উপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটা সম্পান সায়েরকে বলেছিল। তার পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে সায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানো, কিন্তু সায়ের পারল না তোমাকে মারতে। সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন সায়ের বলেনি। তবুও তোমার বাবা সায়েরকে কড়া হুকুম দেয়, তাতেও লাভ হলো না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার, আর তারপর আমি তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায় ছিল না। সেটাও ভেস্তে দিল সায়ের। কেন জানি আমার মনে ছিল সায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার সন্দেহটা ঠিক হলো। আমি কলপরে এমনি এমনি পড়িনি। সায়ের পরিকল্পনা করে সাবান মেখে রেখেছিল, আর আমি পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর সায়েরের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা সায়েরকে অনেক বকাচকা করেন। সেদিন তোমার কবির ভাইয়ের বাড়িতে গেলে ওই দিন সব কিছু পরিকল্পনা মতো হয়েছিল। আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয় এবং সেদিনে তোমাদের গাড়ির সামনে আমাদের লোক যায়। ওই দিন কথা ছিল সায়ের ওদের হাতে তোমাকে তুলে দেবে, কিন্তু না, সায়ের আবার পাল্টি খেলো, তোমাকে বাঁচিয়ে দিচ্ছিল। ইচ্ছে করছিল সায়েরকে তখনই শেষ করে দেয়, কিন্তু পরিণাম কই। এর মধ্যে আরেক ঝামেলা ঘাড়ে উঠলো। শহরের ডাক্তার 3জন এসে হাজির। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পন্ন বিয়ে দিবে। সব ঠিক ছিল সেদিন। সেবার আর সায়েরকে পাঠানো হলো না। শহরের ডাক্তারদের দিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো। কিন্তু এখন ওই গণ্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করেছিল, আমরাও দূর থেকে ওত পেতেছিলাম। কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কী আর করার, সবার ইচ্ছেটা পূরণ করতে হলো। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো, বিন্দু তখন মরণযন্ত্রে কাতরাচ্ছ। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। তখনই আমাদের দলে দুজনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পন মিথ্যে না, সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসত। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যিই ভালোবেসে ফেলেছিল। এজন্য সম্পন বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়, ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দু রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতে পারল না। সম্পান বিন্দুকে নিজে হাতে খুন করে, যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পান এসবের মধ্যে ছিল। তারপর খড়ের গাদায় কেরোসিন ঢালা হলো। হিন্দু রীতি মতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে আসলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে, কিন্তু তুমি এলে পিছনের দিক থেকে এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবার বিফলে গেল। পরে খবর পেয়ে সাহেব ছুটে এলো এবং বিন্দুকে যারা ধর্ষণ করলো তাদের সবাইকে মেরে দিল। তাদের তোমাদের ওই বাগান বাড়িতে নিয়ে। সায়ের বেশি বাড়াবাড়ি করছিল সেদিন, তাই তোমার বাবা সায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আরেকটা ভুল হয়ে যায়। সায়েরের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতে বিন্দু খুন হয়েছে, পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময়
নেওয়ার জন্য, বিয়ের ওই দিন ওদের গাড়ির দুর্ঘটনায় আমরাই করেছি এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, তবুও জেল খাটছে। শেখর যেদিন জমিদার বাড়িতে এলো তারপর প্রাণ নিয়ে ফিরতে পারিনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দিত, তাই ওর কেচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতার সম্পান। সে পুলিশকে সব বলতে যাচ্ছিল কিন্তু বলতে পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম ঠিক সেই ডালে সম্পানকে মেরে ঝুলিয়ে দিলাম। সবাই ভাবলে সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবে একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটার নির্দোষ ছিল। কি দোষ ছিল ওর? একটু ভালোবাসা তো চেয়েছিল সায়েরের কাছ থেকে, কিন্তু সায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনা করেছিল সেদিন সায়ের। কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই ওত পেতেছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দিবে। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে। তবে সেও শেকড়ের মতো ফায়দা উঠল। সায়েরকে বলল যদিও পালককে বিয়ে করে তাহলে কাউকে এই সত্যি বলবে না। সায়ের আবারও মাথা গরম ছিল খুব। তোমাকে খুন করতে না পারে সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে। তাই মাথা গরম করে সায়ের নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো যখন জানতে পারে পালক সাঁতার জানতো, তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং তাদের হুমকি দিয়ে মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়? তাই তাদের কেউ মারতে হলো। আমি যখন সচল ছিলাম তাই খুনগুলো আমিই করি। জানা তো পড়ি, সায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখাই মজাই আলাদা। সায়েরের সাথে তোমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু সায়ের নিজের বিয়ের দিনে বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবা বারণ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীনগড়ে। এরপর দিনের পর দিন যায় কিন্তু সায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় সায়েরের কাছে, সে উত্তর দিত না। সে চিঠি পেয়ে সায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়, আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোকা দিয়ে সায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে এ তো মানা যায় না। তাই জুমানকে মিথ্যে বলে তোমাকে আনলাম এবং আজ তোমাকে মরতে হবে পড়ি। সায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি সায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দিবে না, তাই ছলচাতুরির আশ্রয় নিতে হলো। পড়ি চোখ বন্ধ করে সব শুনছিল এতক্ষণ। এখন চোখ খুলছে না সে। মনে হচ্ছে চোখ খুললে সায়েরকে দেখতে পাবে এবং সায়ের এসে ওর গলায় ছুরি চালিয়ে দেবে। পড়ি সেই মৃত্যুটা মেনে নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে, না জানি ওই রাতটা ওর কীভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখতে মরতে পারেনি বিন্দু, কিন্তু পরি তো সায়েরের আসল রূপটা জেনে গেছে। মরতে আর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নাওশাদের দিকে তাকিয়ে বলো, আমার হাতের বাঁধন খুলবেন না। আমাকে মরার সময় ভুলেও আমার হাত খুলবেন না। তাহলে আমার মৃত্যুর সাথে আর কার কার মৃত্যু হবে বলা মুশকিল। বাহ, তোমার তেজ দেখছি বেড়ে গেছে। তোমাকে তো ছাড়া যাবে না। নওশাদ চল এখন। পরীকে ওপারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নওশাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল। কবিরও চলে গেল। আর কিছু জানানো নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব ও আখির বাগান বাড়িতে এসে পৌঁছলো। ওদের জন্য সবাই অপেক্ষা করছে। আফতাব হুকুম না করা পর্যন্ত পরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাইরে কড়া পাহারা। বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত। আশেপাশে কোনো ঘরবাড়ির নিশানাও নেই। তাছাড়া মুঘল আমলের এই বাড়ির ভেতরে কোনো শব্দ কারো পক্ষে সম্ভব না। আফতাব আসতে কবির এগিয়ে গেলে বলল, যা করা তাড়াতাড়ি করুন। পরীকে দিয়ে বিশ্বাস নেই ওই মেয়ে চতুর্বেশী। কি জানি আমাদের উপর আক্রমণ করে বসে। ডাক্তার আসতে একটু সময় লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। নওশাদ গর্জে উঠে বলে, হোক দেরি, আগে পরীকে শেষ করে দেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই। বেশি বোঝো তুমি, আগে ডাক্তার আসুক, পরে সমস্যা হলে তুমি সামলাবে। আপনি এখন আমাদের কথা শুনছেন না? আমাদের কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না। পরীকে আরও আগে শেষ করে দিন। এই খোঁড়াপা নিয়ে কী করবে তুমি? চুপচাপ বসে আছো। অপমানিত হয়ে নওশাদ চুপ করে গেল। আফতাব প্রায় এই কথা বলে অপমান করে ওকে, কিন্তু এই জন্য তো নওশাদের কোনো দোষ নেই। সায়েরের জন্য সব হয়েছে ওর, তাই ওর ক্ষোভ এখনও রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সবসময় সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। সবার সাথে কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল সায়ের এসেছে। মুহূর্তে সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো সায়ের আসার কথা না। সে ব্যবস্থা আফতাব করে রেখেছে। তাহলে সায়ের এখানে পৌঁছলে কীভাবে তা ভেবে পাচ্ছে না। নওশাদ রেগের আগুন। সে বলল, এই জন্যই বলছিলাম সব তাড়াতাড়ি করো। সব কিছু বিফলে গেল। কবি ছুটতে গেল পরীর কাছে, দইটা নিয়ে ফাঁস লাগাতে পরীর গলাতে। হঠাৎ কবিরের এহেম কাণ্ডে অবাক হলো না পরী। মৃত্যুর জন্য সে প্রস্তুত, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে সায়ের সেখানে প্রবেশ করলো এবং কবিরকে এলোপাতাড়ি ঘুষি মারতে লাগলো। কয়েক মুহূর্তে কী হয়ে গেল পরী বুঝে উঠতে পারল না। গলায় ফাঁস লাগার আগে সায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে। সায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায়। চোখ তুলে সায়েরের চোখে রাগ
চোখ রাখে কবির, যেন আগ্নেয়গিরির লাভা ওই চোখে। কবির বুঝলো এই মুহূর্তে যদি সায়ের ওকে শেষ করে দেয় কেউ ওকে কিছু বলতে পারবে না। সায়ের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ানক হতে হবে সে দেখেনি। সায়ের রুষ্ট চিন্তিকণ্ঠ, সাহস অনেক দেখিয়েছিস তুই, তোকে মারলে কেউ আমার গায়ে সুচ ছোঁয়াতে পারবে না, এটা জেনেও আমার পরিজনের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কিভাবে? ধারালো ছুরি সামান্য ছোঁয়াতে কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছাড়লো, সায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল সায়ের। আফতাবের দিকে না তাকিয়ে সে এগোলো পরীর দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আমার সাথে গালিগালাজ করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই শেহরান হাতের মুঠোয় নিয়ে ঘোরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজনের কিছু হয়ে যেত তাহলে আপনারা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতেন, তাই মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে সায়েরের কথাগুলো হজম করে নিল। সায়েরের কথা আফতাবকে মানতে হবে, কেননা আফতাবের দুর্বল স্থানগুলো সায়েরের জানা, না হলে সায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো সায়ের। পরী সায়েরের থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো পরী সায়েরের সাথে। পরী কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন পরিজান? চিন্তার কারণ নেই, আমি এসে গেছি, চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে সায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল। বলল, ছোবেন না আমাকে আপনি। যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। সায়ের নাওশাদের দিকে তাকালো, সাথে নাওশাদের চোখের ভাঁজা বুঝিয়ে গেল। নাওশাদ পরীকে সব সত্যি জানিয়ে দিছে। তাই সায়ের শান্ত স্বরে বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন, আপাতত এখানে চুপ করুন। এবার পরী প্রতিজ্ঞা করে না, চুপচাপ পা বাড়ায় সায়েরের সাথে। কবির বসা থেকে উঠে দাঁড়ালো, গলায় হাত দিয়ে। রক্ত দেখে সে রেগে গেল ভীষণ, কিন্তু এই রাগটা যেন চিরকাল থেমে গেল। কারণ আচমকা কবিরের গলার ভিতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতে পারল না কবির, মেঝেতে ধপাস করে পড়ে গেল। গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। পরিযান পর্ব 20।